যে আশাটা ছিল জুলাই বিপ্লবের পরে যে রুল অফ ল এর শাসন আমরা পাবো, সেই আশাটুকু আমাদের ওভাবে বাস্তবায়িত হয়নি। আইনের শাসন, সুশাসন শুনতে ক্লিশে শোনায় অনেকের কাছেই, তারপরও এটার কি কোনো বিকল্প আছে? আইনের শাসনের কোনো বিকল্প নেই। আইনের শাসন গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। সুশাসন বা গভর্নেন্স, একটা রাষ্ট্র পরিচালনা, সেটা হবে আইনের ভিত্তিতে। এটা কোনো মানুষ দিয়ে শাসিত হবে না। এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের পরিস্থিতি কেমন? এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের পরিস্থিতি খুবই নাজুক। মব ভায়োলেন্স থাকলে এটা রুল অফ ল কোনোভাবে হবে না। এটা রুল অফ জঙ্গল, এটা জঙ্গলের শাসন। রাজনীতিবিদেরা ছাড়া, পলিটিশিয়ানরা ছাড়া আইনের শাসনের প্রবলেম কেউ ঠিক করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিভিএস ফিউচার। আইনের শাসন, সুশাসন শব্দগুলো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে এত বেশি ব্যবহৃত হয়েছে, শুনতে ক্লিশে শোনায় অনেকের কাছেই। তারপরও এটার কি কোনো বিকল্প আছে? এ বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আইনের শাসনের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, ভবিষ্যৎই বা কী? আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক অধ্যাপক, সংবিধান বিশেষজ্ঞ রিদওয়ানুল হক। ডক্টর রিদওয়ানুল হক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। যেমনটা বলছিলাম, এই যে সুশাসন, আইনের শাসন, আমাদের এখানে শব্দগুলো এত বেশি ব্যবহৃত হয়েছে, যেটার বাস্তবে আমরা কি পেয়েছি সেটা একটা দিক, কিন্তু ব্যবহৃত হতে হতে শব্দগুলো বললে মানুষজন কেমন যেন আর এটার খুব বেশি ইন্টারেস্ট ফিল করে না। তাহলে আইনের শাসনের কোনো বিকল্প আছে কি? আইনের শাসনের কোনো বিকল্প নেই। আইনের শাসন শব্দ যুগল বা এই ধারণাটি গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। তো আইনের শাসন শব্দেরও বিকল্প নেই, আর আইনের শাসন ধারণাটারও বিকল্প নেই। আমরা, এটা ইংরেজি রুল অফ ল থেকে এসছে, অন্য কোনো শব্দ ভালো তর্জমা করবে বলে আমার ধারণা নেই। সংক্ষেপে এতটুকুই। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে আমরা বলছি পলিটিক্যাল ট্রানজিশন হচ্ছে, গণতন্ত্রে উত্তরণ ঘটছে, তাহলে গণতন্ত্রের জন্য তো আইনের শাসন অপরিহার্য। বাংলাদেশের আইনের শাসন সম্পর্কে অনেকেই বলে থাকেন এটা অনিশ্চিত এবং এটা জটিল প্রক্রিয়া। কেন? আপনার কাছে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই। আইনের শাসন এবং গণতন্ত্রের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে রাজনীতিবিজ্ঞানী, বড় বড় রাজনীতিবিজ্ঞানী এবং এই জুরিস্ট, আইনজ্ঞরা গবেষণা করেছেন, বক্তব্য দিয়েছেন। তার মধ্যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও আছেন। অমর্ত্য সেন যদিও নোবেল পেয়েছেন অর্থনীতির উপর, ওনার কাজ হচ্ছে মানব উন্নয়ন, হিউম্যান ডেভেলপমেন্ট এবং ডেমোক্রেসি। তো বড় বড় গবেষকেরা, বড় বড় বিজ্ঞজনেরা বা বিজ্ঞানীরা যেই কথাটুকু বলেছেন সেটি হচ্ছে যে আমরা সাদামাঠাভাবে ডিম আগে না মুরগি আগে যে কথাটুকু বলি, সেদিকে রেফারেন্স দিয়ে বা নজর দিয়ে ওনারা বলেছেন আইনের শাসন নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রয়োজন, এমনটা অনেকে বলেছেন। আবার অনেকে বলেছেন গণতন্ত্রের সুফল পেতে হলে বা একটা কার্যকর গণতন্ত্র পেতে হলে আগে আমাদের আইনের শাসনটা চর্চা করতে হবে। হ্যাঁ, তো এটা একটা জটিল বিষয়। তবে আইনের শাসন বলতে কি বোঝায় সেটা একটু বললে দর্শকদের জন্য সুবিধা হবে। আইনের শাসনের মূল মর্ম হচ্ছে যে সুশাসন বা গভর্নেন্স, একটা রাষ্ট্র পরিচালনা, একটা সমাজ পরিচালনা, সেটা হবে আইনের ভিত্তিতে। এটা কোনো মানুষ দিয়ে শাসিত হবে না, আইনের ভিত্তিতে শাসিত হবে। কিন্তু বাস্তবে আমরা দেখি, যেমন আমাদের সরকারকে যদি আমরা দেখি, আমাদের সরকার পরিচালনা করছে এক গ্রুপ অফ পিপল, কিছু মানুষের সমষ্টি, ক্যাবিনেট, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা। তাহলে মানুষেরাই তো শাসন করছে। কিন্তু আইনের শাসনের মূল মর্ম হচ্ছে মানুষেরা যে শাসন করছে, আমরা যেটা দেখছি, এই মানুষগুলো হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের এজেন্ট। এই যে দোকানদার আছে কিছু এজেন্ট বলে না, এজেন্সিশিপ, যে মূল মালিক হচ্ছে আরেকটা কোম্পানি, কিন্তু এজেন্ট যিনি, উনি মালিকের পক্ষে কাজটুকু করেন। তো ওনারা হচ্ছে এজেন্ট আমাদের জনগণের, কিন্তু হাতিয়ারটা হবে আইন। আবার তার মধ্যে যেন তেন আইন হলে হবে না আইনের শাসনের জন্য।
সেই আইন হতে হবে গণতান্ত্রিক আইন এবং স্বচ্ছ আইন, মানুষের অংশগ্রহণে প্রণীত আইন। তাহলে আমরা বুঝতেই পারছি এই গণতন্ত্রের সাথে এটার সম্পর্কটা অবিচ্ছেদ্য। তাহলে মানুষের জীবনে, আমাদের মানব জীবনে, আপনি অমর্ত্য সেনের উদাহরণ টেনে এনেছেন, মানব উন্নয়নে আইনের শাসনের অপরিহার্যতাটা কতখানি? অমর্ত্য সেন বলেছেন এটা এতটাই অপরিহার্য যে উনি ফ্যামিন বা দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেছেন এবং ওনার কনক্লুশন হচ্ছে, উপসংহার হচ্ছে, দুর্ভিক্ষটা খাদ্যের অভাবে হয়নি, দুর্ভিক্ষটা হয়েছে মানুষ কথা বলতে না পারার কারণে। মানুষের একটা জায়গায় প্রবলেম হচ্ছে, অসুবিধে হচ্ছে, মানুষ ডেমনস্ট্রেট করতে পারছে না, রাস্তায় মিছিল করতে পারছে না, আমার ক্ষুধা আছে, এই জায়গায় আমার খাদ্যের অভাব আছে, সেটা বলার সুযোগ পাচ্ছে না, বা শাসন ব্যবস্থা যেরকম বা শাসক যিনি আছেন ওনারা সেটা সাপ্রেস করছেন, চেপে ধরছেন। ফলে অমর্ত্য সেন বলেছেন খাদ্য কিন্তু আমার অন্য জায়গায় আছে। ধরুন এই ব্রিটিশ আমলের কথা, বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার যে অংশটুকু, পাকিস্তানের যে অংশটুকু, সেখানে আমার পর্যাপ্ত খাবার আছে। তাহলে সেটা রেলোকেশন বা বিলি বন্দোবস্ত করার বিষয়, কিন্তু মানুষকে কথা বলতে দিচ্ছেন না আপনি। তাহলে যেটা হচ্ছে, গণতন্ত্র না থাকলে, আইনের শাসন না থাকলে মানব উন্নয়ন সম্ভব নয়, দুর্ভিক্ষ এড়ানো সম্ভব নয়, অর্থনীতি সচল রাখাটা সম্ভব নয়। সেটাই বস্তুত মূল কথা। তাহলে মানুষের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস, এগুলো আইনের শাসনেরই পার্ট। এগুলো না থাকলে আইনের শাসন আছে বলে আমরা সেটা মনে করতে পারি না যে দেশে আইনের শাসন আছে। রাইট। আইনের শাসন তো একটা ধারণা, সেগুলো কিছু বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের নিরাপত্তার অধিকার, জীবনের অধিকার, সভা সমাবেশ করার অধিকার, বলার অধিকার। এগুলো একেবারে মর্মে রয়েছে আইনের শাসন ধারণাটি। আমরা এইসব বলি কর। এইগুলো যেসব দেশে সমাজে বিদ্যমান থাকে, তখন আমরা বলতে পারি যে সেই সমাজে দেশে আইনের শাসন আছে। রাইট। রাইট। আমাদের অর্থনীতি সম্পর্কেও আপনি খোঁজ খবর রাখছেন। আমাদের অর্থনীতির জন্য আইনের শাসন কতটা জরুরি? অর্থনীতির জন্য আইনের শাসনটা জরুরি, একেবারে অপরিহার্য। তার কারণ হচ্ছে, অর্থনীতিটাকে যদি সচল রাখতে হয় তাহলে আপনার বাজারে ভারসাম্যের প্রয়োজন রয়েছে এবং শোষণ বা বৈষম্যের বিলোপের প্রয়োজন রয়েছে। যে সমাজে বৈষম্য বেশি, সেখানে অর্থনীতি আপাতত ভালো মনে হলেও ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধানটা, গ্যাপটা, সেটা কিন্তু খুবই ভয়ানক এবং প্রকট। তাহলে আপনার যদি পার ক্যাপিটা ইনকাম বেশি হয়, আপনার যদি ফরেন রিজার্ভ বেশিও থাকে, কিন্তু আমার একটা শ্রেণী যদি দারিদ্র সীমার নিচে বাস করে, তাহলে আমরা কখনোই বলবো না এই সমাজে অর্থনীতি ভালো হলেও রুল অফ ল আছে। সেটা কিন্তু একটা বড় নির্দেশক ফ্যাক্টর। অর্থাৎ আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন, আপনি একটু আগে বলেছিলেন যে এটা অনেক বেশি ব্যবহৃত একটা শব্দ যুগল, আইনের শাসন। আমাদের সমাজের প্রেক্ষাপটে এটার একটা ইতিহাস আছে। কেন আমরা এত বেশি শুনেছি? সেটি হচ্ছে, আমরা যেহেতু উন্নয়নশীল দেশ আমাদেরকে বলা হয়, বা তৃতীয় বিশ্ব, যেটা একটা খারাপ শব্দ, তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, আমাদের দেশে আমাদের উন্নয়নের জন্য, অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য কিছু বিদেশি সংস্থা, বিদেশি রাষ্ট্র বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছে এবং অর্থ সহায়তাও দিয়েছে, বড় বড় প্রজেক্টও নিয়েছে। এবং তাদের সেই প্রজেক্টগুলোর একটা থিম ছিল, মর্ম কথা ছিল, সেটি হচ্ছে, বাংলাদেশ সমাজে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করা যায়, তাহলে ইনভেস্টমেন্ট হবে না, বিনিয়োগ হবে না, অর্থনীতি সচল হবে না, মানুষের জীবন মান বাড়বে না, বা জীবনের স্ট্যান্ডার্ড বাড়বে না। তো এইগুলো বলতে বলতে আমরা অনেক বেশি শুনেছি, তবে অর্থনীতির সাথে এটার অপরিহার্যতাটা একেবারে অনস্বীকার্য। তাহলে আগামী নির্বাচনের পরে বলা হচ্ছে ব্যবসায়ীরাও এক্সপেক্ট করছেন ইনভেস্টমেন্ট গতি আসবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। তাহলে শুধু ইলেকশনটা হলেই কি হবে, নাকি আপনার আরো এই যে আইনের শাসন যে আছে সেটাকে ভিজিবল করতে হবে? ইলেকশনটা হলে হবে না, ইলেকশনটা প্রথম স্টেজ। কেন সেটা বলা হচ্ছে, এবং এই কথাটাকু আমি যতটুকু জানি একটি বড় রাজনৈতিক দলের নেতারাই বলছেন যে মানুষ মুখিয়ে আছে বা বিদেশি বিনিয়োগকারীরা বসে আছে,
কবে নির্বাচন হবে। কারণ এখন আমরা একটা টার্ময়েল বা অশান্তি, অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি, ডেমোক্রেটিক ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি। যে আশাটা ছিল জুলাই বিপ্লবের পরে যে রুল অফ ল এর শাসন আমরা পাবো, সেই আশাটুকু আমাদের ওভাবে বাস্তবায়িত হয়নি। বরং আমরা দেখেছি আগের রেজিমের যে আইনের শাসনের অনুপস্থিতিটা যেটা ছিল প্রকটভাবে, এবং সেটা খুব মারাত্মক পর্যায়ে ছিল, তার একটা বড় দিক ছিল মানবাধিকারের লঙ্ঘনটা। এবং আইনটা শুধুমাত্র কিছু ব্যক্তির জন্যই ছিল, সবার জন্য ছিল না। সেখান থেকে আমরা কিছুটা উন্নতি আমরা পেয়েছি, যেমন খুব খারাপ ভাবে যে মানবাধিকারের লঙ্ঘনটা গুম করা, সেটা বন্ধ হয়েছে আপাতত। কিন্তু প্রতিদিনই কিন্তু খুন খারাপই হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তার মানে আইনের শাসনের ঘাটতি রয়েছে। এই হতাশা থেকেই কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা বলছেন যে সামনে নির্বাচন হলে বিনিয়োগ বাড়বে। তার মানে ওনারা প্রকারান্তর এটাই বলছেন যে নির্বাচনের পরে স্থিতিশীলতা আসবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভড হবে, মানবাধিকারের উন্নয়ন হবে, এবং আইনের শাসনের দিকে আমরা এগিয়ে যাব। তো ওনারা সেটাই বলছেন হয়তোবা, এবং এটা এক ধরনের কিন্তু প্রমিজও। এটা 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 জনগণের প্রতি একটা প্রমিস। শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচন পরে বড় চ্যালেঞ্জ হবে আইন আইনের শাসনের উন্নয়ন ঘটানো। মানে মব তবেই ভায়োলেন্স আপনি থাকবে কি থাকবে না, বিনিয়োগ পাবেন। মব ভায়োলেন্স থাকবে কি থাকবে না, সেটাও আপনার এটা একটা বড় প্রশ্ন। ডিসাইড করতে হবে। কারণ মব ভায়োলেন্স যখন যে সমাজে দেশে থাকে, তখন রুল অফ ল এক্সিস্ট করে কি না? কোনোভাবেই না। এবং এটাও ওই ডিম না মুরগির প্রশ্নের মতো। রুল অফ ল ছিল না বলেই কিন্তু এই মব ভায়োলেন্সটা আস্তে আস্তে শুরু হয়েছে এবং বড় খারাপ আকার ধারণ করেছে। এই যে আমাদের যদি আইনের শাসনটা থাকতো, এটা আমরা 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 অতিক্রম করতে পারতাম। একটা দুটা ঘটনার পরে আমরা সেটা বন্ধ করতে পারতাম। যে ঘটনাগুলো হয়েছে সেগুলোর বিচার হয়নি, অ্যারেস্ট হয়নি, এবং সরকারের পক্ষ থেকে শক্ত কোনো অবস্থান আমরা দেখিনি, যে কারণে সেটা আরো বেড়েছে। তো মব ভায়োলেন্স থাকলে এটা রুল অফ ল কোনোভাবে হবে, এটা রুল অফ জঙ্গল, এটা জঙ্গলের শাসন। আমাদের ব্যাংকিং সেক্টরে বড় লুটপাটের ঘটনা ঘটে গেছে, আপনি জানেন। গত 10 বছরে 12 বছরে যে পরিমাণে লুটপাট হয়েছে, আবার এখন মার্কেট কন্ট্রোল করতে গিয়ে, যেমন উচ্চ মূল্যস্ফীতির সময়ে বাজারে কোনো ধরনের সরকারের নিয়ন্ত্রণ নাই বলে অভিযোগ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে সিন্ডিকেট ভাঙতে পারছি না। তাহলে আইনের শাসনের ঘাটতির কারণেই তো কি ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে, এবং এখনও ঘাটতির কারণেই মার্কেট যে যার মতো সিন্ডিকেট করে চালাচ্ছে। তাই, এবং সেটাকে আমরা বলি ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব। জবাবদিহিতার অভাব। যারা, যেটা বিজনেস সেক্টর, সেটাকে আমরা বলি স্বনিয়ন্ত্রিত, সেলফ রেগুলেটরি একটা এন্টিটি, নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। বাজার অর্থনীতিতে সেটাই হয়, হ্যাঁ, ওপেন মার্কেট যেটা আমরা বলি। কিন্তু সেই স্বনিয়ন্ত্রণের বাইরেও কিন্তু একটা কথা আছে। কথাটা হচ্ছে, যারা এই ব্যবসায় জড়িত আছেন, নিজেদেরকে নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন ধরনের কোড অফ কন্ডাক্ট দিয়ে এবং বিজনেসের রুলস রেগুলেশনস দিয়ে নিজস্ব, তাদেরকেও কিন্তু অ্যাকাউন্টেবল হতে হবে। সেই অ্যাকাউন্টেবিলিটিটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করি বা আমরা বাস্তবায়ন করি? আইনের শাসনের মাধ্যমে। আপনি যখন বড় বড় কন্ট্রাক্ট, যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার কথা, সেগুলো যখন সমভাবে বন্টন হয় না, কিছু নিজের দলের, রাষ্ট্র যে দল পরিচালনা করছেন সেই দলের লোকজনের মধ্যেই যখন ব্যবসাটা সীমাবদ্ধ থাকে, চুক্তিগুলো এদের মধ্যেই হয়, তখন আমরা রুল অফ ল এর ঘাটতি দেখি। এবং সেই ধরনের ব্যবস্থা হলে জবাবদিহিতাটা থাকে না। সেই জবাবদিহিতার অভাবের কারণেই ব্যাংকে লুটপাট হয়েছে। যেমন আজকে পত্রিকায় বা গতকালকে পত্রিকায় যেটা দেখলাম, চট্টগ্রামের পটিয়া উপজেলায় হত দরিদ্র কিছু মানুষের নামে, রিক্সা চালক, প্রান্তিক চাষি, তাদের নামে 960 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ওনারা কিন্তু জানে না। তাহলে যে ব্যাংক থেকে ঋণটা দেওয়া হচ্ছে, যারা ব্যবস্থাটা করেছেন, তারা নিশ্চয়ই ডে ওয়ান থেকে জানতেন যে তাদেরকে কোথাও জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি আইনের দিকে তাকান, ওখানে বলা আছে কিভাবে আপনি একজন মানুষকে ঋণ দিতে পারেন। আপনি ঋণ নিতে যান, সম্ভব না।
1 লক্ষ টাকার উপরে ঋণ নেওয়াটা রীতিমতো আপনার গলদঘর্ম হয়ে যাবে। কিন্তু যেখানে রুল অফ ল থাকে না, নেপোটিজম থাকে, ক্রনিজম থাকে পলিটিক্সে, সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এইটা আইনের শাসন নিশ্চিত করতে হলে তো রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, কি ইনস্টিটিউশনগুলো আছে, তাদেরকে তো ফাংশনাল করতে হবে। তারা যদি ফাংশনাল না থাকে তাহলে কারা এটা এনশিওর করবে? এবং আগামী দিনগুলোতে এই প্রতিষ্ঠানগুলোর উপরে পার্লামেন্ট আছে, জুডিশিয়ারি আছে, প্রেস আছে, আরও যে কি ইনস্টিটিউশনগুলো আছে, এদের সামনের দিনগুলো এখনকার অবস্থা চিন্তা করলে কেমন হতে পারে আপনার প্রেডিকশন বা ফোরকাস্ট? নিয়ন্ত্রণ বা এই যে জবাবদিহিতার যে প্রতিষ্ঠানগুলো আছে, তার মধ্যে আমি পার্লামেন্টকে একটু আলাদা করে রাখবো, পরে আসছি পার্লামেন্টের বিষয়টা। কিন্তু জুডিশিয়ারি একটা মুখ্য ভূমিকা রাখার কথা বা বড় একটা প্রতিষ্ঠান। এর বাইরে কিন্তু জুডিশিয়ারিও রাষ্ট্রের প্রতিষ্ঠান। এর বাইরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরেও কিছু প্রতিষ্ঠান থাকে। তার মধ্যে একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে প্রেস, যারা সাংবাদিক, পত্রিকা, টেলিভিশন, যারা খবরগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন। এটা বড় একটা প্রতিষ্ঠান জবাবদিহিতার নিরিখে। আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে যাদেরকে আমরা সিভিল সোসাইটি বলি, যারা কথা বলেন, যারা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন না। এই প্রতিষ্ঠানটাও কিন্তু আমাদের একটু ভাবতে হবে, সে প্রতিষ্ঠানটুকুকে আমরা কতটুকু নিরপেক্ষ রাখতে পেরেছি। এই যে প্রেসের কথা বলছি, তাকে আমরা কতটুকু নিরপেক্ষ রাখতে পেরেছি। আগামী নির্বাচনের পরে বা আগামী দিনগুলোতে আইনের শাসনের অনেকটুকু নির্ভর করবে এই সিভিল সোসাইটি তার ভূমিকাটা কতটুকু রাখতে পারে। তার সাথে প্রথম যে কাজটা করতে হবে, রাষ্ট্রের সাথে তার দূরত্বটা বাড়াতে হবে। ওরা রাষ্ট্রকে সবসময় প্রশ্ন করবে, এই ভূমিকায় যেতে হবে। আর রাষ্ট্রকে বা পলিটিক্যাল পার্টিস গুলো যারা ক্ষমতায় থাকবে, বিরোধী দল থেকে শুরু করে সরকারি দল, তাদেরকেও কিন্তু একটা কমিটমেন্টের ভিতর দিয়ে আসতে হবে। আমরা সিভিল সোসাইটিকে পলিটিসাইজ করবো না, রাজনীতিকীকরণ করবো। প্রেসকে আমরা রাজনীতিকীকরণ করবো না। এরপরে আসি আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে। আমাদের যে 3টি অঙ্গ রাষ্ট্রের, সরকার যেটা নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে পার্লামেন্ট, এরপর আরেকটা বিভাগ হচ্ছে জুডিশিয়ারি। পার্লামেন্ট এবং আমরা তো সংসদীয় সরকার ব্যবস্থার দেশ। পার্লামেন্ট এবং সরকার কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর মধ্যে এই কারণেই জবাবদিহিতার স্থানটুকু একটু চ্যালেঞ্জিং হয়, একটু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। আপনি যদি এই পদ্ধতিটা ইংল্যান্ডও আছে, কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট স্বাধীনভাবে কাজ করে। ইংল্যান্ডের পার্লামেন্টে আপনার মন্ত্রীদেরকে প্রতিদিনই জবাবদিহি করতে হয়, এবং সেই জবাবদিহিতার প্রশ্নে ওনারা যদি পাশ না করেন তাহলে হোল ক্যাবিনেটকে পদত্যাগ করতে হয়। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে আমাদের রাজনীতি হচ্ছে একক ব্যক্তি অথবা একটা একক গোষ্ঠী রাজনৈতিক অথবা দলগুলোতে একটা একক সমস্যা, পরিবার। রাজনৈতিক দলগুলোতে সমস্যা। রাইট, রাইট। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যে সমস্যাটা, গণতন্ত্র নেই, সেই কারণে পার্লামেন্ট স্বাধীনভাবে কাজ করে নাই বাংলাদেশের ইতিহাসে। আমরা বলি ওভার উইনিং এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কিন্তু ভয়ে থাকার কথা পার্লামেন্টের কাছে, কিন্তু সেক্ষেত্রে পার্লামেন্ট আমরা ঐতিহাসিকভাবে দেখেছি বাংলাদেশে এক্সিকিউটিভ কর্তৃক নিয়ন্ত্রিত হতে, ইনফ্লুয়েন্স হতে। এটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটা প্রশ্ন শুধুমাত্র সংবিধানে নেই, এটার উত্তর শুধুমাত্র সংবিধানে নেই। এটা উত্তর কিন্তু আমাদের কালচারে, আমাদের কমিটমেন্টের মধ্যে, এবং আমাদের মধ্যে। আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরও দায়িত্ব রয়েছে। আপনারা যারা প্রেসে আছেন, আপনাদের দায়িত্ব রয়েছে। হ্যাঁ, সবারই দায়িত্ব রয়েছে। তো জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এবং বিচারকদেরও এই মন মানসিকতা থাকতে হবে যে আমরা আমাদের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী দায়িত্বটুকু পালন করব। সেক্ষেত্রে জবাবদিহিতার পথে আমরা আস্তে আস্তে যেতে পারব। এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের পরিস্থিতি কেমন? এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের পরিস্থিতি খুবই নাজুক, এবং এটা একটু খুবই কমপ্লেক্স সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমি আগেও বলেছি যে আগের রেজিমেও আইনের শাসন ছিল না। শুধু ঘাটতি নয়, আগের রেজিমে কোনোভাবেই আইনের শাসনের ছিটে ফোটাও ছিল না, নট এ সিঙ্গল ড্রপ অফ রুল অফ ল।
সেই অবস্থান থেকে আমাদের উত্তরণ একটু হয়েছে, হয়নি সেটা না, কিন্তু এখনকার গভর্নমেন্টের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। চ্যালেঞ্জটা হচ্ছে আমার পার্লামেন্ট নেই এবং আমি নির্বাচিত সরকার নই। নির্বাচিত সরকার না হলেও জুলাই বিপ্লবের পরে যে বড় ধরনের একটা লেজিটিমেসি, বৈধতা পাওয়া গিয়েছে জনগণের কাছ থেকে, সেটা আস্তে আস্তে ম্রিয়মাণ হয়েছে। আমি আইনের ছাত্র হিসেবে বলি, এই সরকারের লেজিটিমেসির বিষয়টা ইজ নট ওয়ান্স ফর অল, আজীবনের জন্য নয়। এটা সবসময় রিনিউয়াল বা নবায়নের বিষয়। আমার 5th অগাস্ট 8th অগাস্ট যে লেজিটিমেসি ছিল, এটা যদি আমরা ধরে নেই পরবর্তী নির্বাচন 1 বছর 2 বছর 3 বছর পরে না দেওয়া পর্যন্ত আমরা যাচ্ছি তাই করতে পারবো, তাহলে দ্যাটস এ বিগ অর ম্যাসিভ ব্রিচ অফ দ্য রুল অফ ল অর ডেমোক্রেটিক প্রিন্সিপাল। এই সরকার ডেমোক্রেটিক নর্মস থেকে অনেকবারই সরে আসছে, রুল অফ ল থেকে অনেকবারই সরে আসছে অনেক জায়গায়, এবং বিভিন্ন ব্যর্থতার কারণে আইনের শাসনের ঘাটতির সমস্যাটা একটু প্রকট আকার ধারণ করছে। আমাদের অনেকগুলো সমস্যা আছে। একটি বড় সমস্যা হচ্ছে মব ভায়োলেন্স, বা মানুষকে হেইট, যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে যেটাকে আমরা হেইট বলি। যেমন আমেরিকাতে যে ঘটনাটা ঘটে গেল 2-3 দিন আগে, আমেরিকার নাগরিককে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য ঠান্ডা মাথায় গুলি করে মেরে ফেলেছে। সেখানেও বড় আইনের শাসনের ঘাটতি আমরা দেখছি। সেটা কেন হচ্ছে? এই যে জবাবদিহিতার অভাব, আমাদেরটার মতোই কারণ অনেকটা। ইটস এ মব ভায়োলেন্স আর ইট ইজ স্টেট ভায়োলেন্স, টেরোরিজম ইন দ্য ইউএস। আইনের শাসন থাকলে কারা লাভবান হয়, আর আইনের শাসন না থাকলে কোনো না কোনো পক্ষ তো লাভবান হয়, এই দুই গোষ্ঠী কারা? আইনের শাসন না থাকলে যারা লাভবান হয় ওনারা হচ্ছেন অলিগার্করা, যারা ধনতন্ত্র আমরা যেটা বলি। এবং সারা দুনিয়াতে এখন ডেমোক্রেটিক ব্যাক স্লাইডিং হচ্ছে, মানে ডেমোক্রেসির এখন পদ, মানে ডেমোক্রেসি এখন পিছনের দিকে হাঁটছে। ডেমোক্রেসি সামনের দিকেই যাওয়ার কথা, কিন্তু এই সময়ে সমস্ত ডেমোক্রেটিক দেশগুলোতেই গণতন্ত্রের একটা অবনতি আমরা দেখতে পাচ্ছি। সেই অবনতি হতে থাকলে, আইনের শাসন না থাকলে, যারা ধনী অংশ অথবা যারা পাওয়ারফুল, এই শ্রেণীরা লাভবান হয়, দুর্নীতি বেড়ে যায়, তারাই লাভবান হয়। হ্যাঁ, এবং দুর্নীতি একটা এলিমেন্ট, আইনের শাসনকে মাপার, মেজার করার একটা ফ্যাক্টর হচ্ছে দুর্নীতি। যে এই দেশের দুর্নীতি বেশি, সে দেশে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন আইনের শাসন নেই। তাহলে ওরাই হচ্ছে লাভবান অংশ সমাজের। আর আইনের শাসন থাকলে যারা লাভবান হয় সেটি হচ্ছে সাধারণ জনগণ, যারা আমাদের দেশে যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা আস্তে আস্তে সেই দারিদ্র সীমা থেকে উপরের দিকে যাওয়ার একটা স্বপ্ন দেখতে পারে, সম্ভাবনা তৈরি হয়। কারণ কারণ হচ্ছে বৈষম্যটা বিলোপ পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, এবং যারা অন্যায় করবে, আইন লঙ্ঘন করবে, আরেকজনের সম্পদ মেরে খাবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হয়, কারণ কেউ বড় অপরাধ করে পার পেতে পারবে না, ব্যাংক লুট হবে না। তাহলে আলটিমেটলি যারা উপকার পাবেন আইনের শাসনের, সেটি হচ্ছে সাধারণ জনগণ, যারা খেটে খাওয়া মানুষ, টয়লিং ম্যাসেস, এই শব্দটুকু আমাদের সংবিধানেও কিন্তু লেখা আছে, খেটে খাওয়া মানুষ, ইংরেজিতে লেখা আছে টয়লিং ম্যাসেস। তাদের জন্যই আইনের শাসন দরকার। আপনি দুর্নীতির কথা বলছিলেন। টিআই দুর্নীতির যে ইন্ডেক্স প্রতি বছর প্রকাশ করে, সেখানে বাংলাদেশের অবস্থান কিন্তু বটমে। কয়েক বছর আমরা এর আগে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এখনও তলানিতেই আছি। আবার আইনের শাসনের সূচক ওয়ার্ল্ড জাস্টিস ফোরাম যে ইন্ডেক্স বের করে, সেখানেও আমাদের অবস্থান তলানিতে, 143টা দেশের ভিতরে 125। প্রেস ফ্রিডম ইন্ডেক্স বের হয়, সেটাও যদি দেখেন তাহলে আমাদের অবস্থান তলানিতে। এখন বৈশ্বিক যেসব ওয়াচ ডগ আছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা, বৈরিতা আছে যে আমাদেরকে মার্কিংয়ে স্কোরে অলওয়েজ তলানিতে রাখছে, এটা একটা দিক আছে। আর এখন হচ্ছে বাংলাদেশের সামনে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সামনের চ্যালেঞ্জগুলো কী কী আছে?
আমাদের অবস্থান বললাম, যেটা হলো আইনের শাসনেও তলানিতে, দুর্নীতির যে ইন্ডেক্স আছে সেখানেও তলানিতে, প্রেস ফ্রিডমেও তলানিতে, এরকম আরও যত ইন্ডেক্স আপনি দেখবেন সব কিছুতেই আমাদের অবস্থান কিন্তু বটমে। সেইখান থেকে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, রুল অফ ল দেখতে চাই, তাহলে সামনের দিনগুলোতে কি কি চ্যালেঞ্জ আছে, কি করলে কোন দিকে আমরা যেতে পারবো? আমাদের চ্যালেঞ্জ অনেক, কিন্তু সবচেয়ে বড় কাজটি যাদের হাতে, তারা হচ্ছেন রাজনীতিবিদেরা। রাজনীতিবিদেরা ছাড়া, পলিটিশিয়ানরা ছাড়া আইনের শাসনের প্রবলেম কেউ ঠিক করতে পারবে না। কারণ আমি আগেই বলেছি যে কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলোকে আমরা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বলি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলি। সেই প্রতিষ্ঠানগুলোই কিন্তু ওয়াচডগের মতো কাজ করে নিজেদের দেশের ভিতরে। তো রাজনৈতিক কমিটমেন্ট যদি না থাকে, আপনার জুডিশিয়ারি স্বাধীনভাবে কাজ করবেন। রাজনৈতিক কমিটমেন্ট না থাকলে প্রেস হয় নিজেই সেন্সর করবে, সেলফ সেন্সরশিপে চলে যাবে, অথবা একটা পলিটিক্যাল ক্রমিজম তৈরি করবে দুর্নীতির মাধ্যমে, যেমনটি আমরা আগে দেখেছি। হ্যাঁ, সেটা হয়ে যাবে। তো মূল দায়িত্বটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে, এবং সেটা নির্ভর করে আমাদের ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন। আমাদের আইনের শাসনের ধারাবাহিক ব্যর্থতার পেছনে কারণ হচ্ছে বিগত 15-16 বছর, আমি যদি 2009 পর্যন্ত বলি, 2006 থেকে শুরু হয়েছে, ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়নি। 2006-তে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটি স্থগিত হয়ে গেছে। 2 বছর আমরা ইমার্জেন্সির অধীনে ছিলাম, তার মানে আইনের শাসনের প্রবলেম ছিল। এরপর 2009-তে একটা নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন, সমস্যা কিছু ছিল, কিন্তু মোটা দাগে নির্বাচন হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন আপনাকে বলতে হবে। এরপর যে সরকার আসছে, সেই সরকার গ্র্যাজুয়ালি, আওয়ামী লীগের সরকার, নিজেদেরকে নিয়ে গেছে অটোক্রেটিক, অথরিটারিয়ান সিস্টেমের প্রতি। এরপর 2014, 2018 এবং 2024 পরপর 3টি নির্বাচন, প্রহসনের নির্বাচন, এবং ক্ষমতার স্বাভাবিক পরিবর্তনটুকু হয়নি, যে কারণে আইনের শাসনের সমস্যাটুকু প্রকট থেকে প্রকটতর হয়েছে। সামনে যদি আমাদেরকে এই সমস্যার উত্তরণ ঘটাতে হয়, প্রথম যে কাজটি করতে হবে, আমরা নির্বাচন ব্যবস্থার সাথে কোনোভাবেই হস্তক্ষেপ করব না। যে দল সামনে ক্ষমতায় আসবে, তারা যদি সেটা হস্তক্ষেপ করে, স্থানীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তাহলে আমরা সেই আগের অবস্থায় ফিরে যাব। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যদি নির্বাচনে হস্তক্ষেপ না করি, যদি আমরা গ্র্যাজুয়ালি ডেমোক্রেসির পথে ফিরে যাই, তারপরেও বড় প্রশ্ন যেটি দাঁড়াবে সেটি হচ্ছে অতিমাত্রায় পলিটিসাইজেশনের যে ধারাটুকু বাংলাদেশে স্টাবলিশড হয়েছে সব জায়গায়, বিশ্ববিদ্যালয়কে পলিটিসাইজ করা, প্রেসকে পলিটিসাইজ বা রাজনৈতিকরণ করা, জুডিশিয়ারিকে রাজনৈতিকীকরণ করা, সেগুলো একেবারে প্রমিস করে, কমিটমেন্ট দিয়ে, অঙ্গীকার করে সামনে যে দল ক্ষমতায় আসবে তাদেরকে দূরে থাকতে হবে এই ধরনের খারাপ কাজ থেকে। তারপর আমরা গণতান্ত্রিক পথে আস্তে আস্তে ফিরতে পারবো। আইনের শাসন সুদৃঢ় হবে, আস্তে আস্তে সময় লাগবে। আমাদের মধ্যে কিন্তু আমাদের সমাজে বড় একটা ক্ষতি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, গত বেশ কয়েক বছর যেহেতু গণতন্ত্র ছিল না, অনেকগুলো বছর, এখনো আমরা টার্ময়েল বা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি। এ ধরনের গণতান্ত্রিক কন্টিনিউটিতে, লিগাল কনস্টিটিউশনালিজমের যে কন্টিনিউটিটা থাকে, এর মধ্যে বড় ধরনের ছেদ পড়লে এই ক্ষতিটুকু পুষিয়ে নিতে একটু সময় লাগবে। নাগরিকদের যে দায়িত্বটুকু আছে, সোচ্চার থাকা, সবসময় প্রতিবাদ করা, হ্যাঁ, রাজার মুখে সত্যটুকু বলা, সেই দায়িত্বটুকুও পালন করতে হবে। ডক্টর রিদওয়ানুল হক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের টিমের সবাইকে ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।